এই এই ছেলেটাকে সেদিন আমি ইউটিউবে দেখেছি, ফিস ফিস করে বলে পাশ দিয়ে চলে গেল দুটো মেয়ে। কথাটা কানে গেলেও বিশেষ পাত্তা দিল না দেবাঞ্জন। 3-4 দিন পর অফিসের কাঞ্চন এসে বলল, দেবুদা, কাল একটা ছেলেকে দেখলাম হুবহু তোমার মতো। তাই? কোথায় দেখলি? আমার মতো মোটা আরও কেউ আছে তার মানে? হেসে উত্তর দিল দেবাঞ্জন, সত্যি, এক্স্যাক্টলি তোমার মতো। দাঁড়াও তোমাকে দেখাই বলে মোবাইলটা বার করলো কাঞ্চন। খানিকক্ষণ খুঁজে দেবাঞ্জনের সামনে ধরল সে মোবাইলটা। দেখতে দেখতে মুখটা হাঁ হয়ে গেল দেবাঞ্জনের। এটা তো সে নিজেই, দিয়ার সঙ্গে তার বাড়িতে যখন একান্তে সময় কাটাচ্ছিল সেই মুহূর্তের ভিডিও। কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিওটা চলে গিয়ে দিয়ার মুখ ভেসে উঠল স্ক্রিনে। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমার এখন কেমন অবস্থা। আমি কিছুতেই রাঘবকে আমার মনের কথা জানাতে পারছি না। আমি চাই না ও কষ্ট পাক, কিন্তু তোমরাই বলো, ওর অতীতের দুঃখের কাহিনী শোনার পর এতটা শুনে ভিডিওটা বন্ধ করে দিল দেবাঞ্জন। বুকের মধ্যে কষ্টে মোচড় দিয়ে উঠল তার। তাদের একান্তে কাটানোর মুহূর্তটাকে তার পারমিশন ছাড়া এভাবে পাবলিক করে দিতে পারল দিয়া? কত লোক ভিডিওটা দেখেছে আর কত রকম কমেন্ট করেছে, তাদের কোনোটায় আবার রিপ্লাই করেছে দিয়া। সে যে এইসব করে তা তো একবারও জানায়নি দেবাঞ্জনকে। তাছাড়া তার নামটাও পাল্টে দিয়েছে। দিয়া যে তার সঙ্গে চালাকি করেছে সেটা বুঝতে একটুও বাকি থাকলো না দেবাঞ্জনের। মনে মনে ভীষণ কষ্ট পেল সে। সে তো কত বিশ্বাস করেছিল দিয়াকে, জীবনে প্রথম কাউকে ভালোবাসলো সে, আর সেই কিনা এরকমভাবে তাকে ধোঁকা দিল। সে দেখেছে অনেকেই তার চেহারা নিয়ে অনেক আজে বাজে কমেন্ট করেছে। দিয়া কি করে তাকে সবার সামনে এরকম হাসির পাত্র করে তুলল? ভাবতে ভাবতে একেবারে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল দেবাঞ্জন। কিছুক্ষণ পর একে একে অফিসের সবাই চলে গেল, কিন্তু নিজের জায়গায় চিন্তামগ্ন হয়ে বসেই থাকলো দেবাঞ্জন। অফিসের বেয়ারা পিন্টু এসে তাড়া দিতে সম্বিত ফিরে এলো তার। রাত প্রায় 9টা বাজে। কিছুই ভালো লাগছে না, বাড়ি ফিরতেও ইচ্ছে করছে না। এত প্রচণ্ড মন খারাপ কোনো দিন হয়নি তার। এর আগেও অনেকে অনেক কথা বলেছে তার চেহারা নিয়ে, তখনও খারাপ লেগেছে, কিন্তু দিয়া যা করলো তাতে তার যেন নিজের ওপরেই কেমন বিতৃষ্ণা এসে গেছে। সে কি করে ভেবে নিল যে দিয়ার মতো সুন্দরী মেয়ে তাকে ভালোবাসবে? কেন চলে গেল সে দিয়ার বাড়িতে? নানা রকম উল্টোপাল্টা চিন্তা করতে করতে অফিসের ছাদে চলে এলো দেবাঞ্জন। 4তলায় তাদের অফিস। ছাদের ধারে এসে একবার নিচে ঝুঁকে দেখল সে। দেবাঞ্জন! হঠাৎ পেছন থেকে ডেকে উঠল কেউ একজন। চমকে পেছন ফিরে সে দেখল তাদের টিমের অমৃতা দাঁড়িয়ে। তুমি এখানে কি করছো? জিজ্ঞেস করল দেবাঞ্জন। আগে তুমি এদিকে সরে এসো বলে দেবাঞ্জনের হাত ধরে টান মারল অমৃতা। কিছুক্ষণ পর গাড়িতে যেতে যেতে অমৃতার সামনে একেবারে ভেঙে পড়ল দেবাঞ্জন। অমৃতা সময় মতো না এলে সে হয়তো সত্যিই কিছু করে ফেলতো। তার চেহারা নিয়ে কেউ এরকম বিচ্ছিরি মজা করতে পারে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। দিয়া খুব বোকা একটা মেয়ে, যে শুধু তোমার বাইরের চেহারাটাই দেখেছে। ও জানতেও পারল না ও কি হারালো। তোমার মতো মন আর একটাও পাবে না ও, বলল অমৃতা।
অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল দেবাঞ্জন। আমি জানি দেবাঞ্জন, তোমার মতো ভালো মানুষ আমাদের অফিসে আর একটাও নেই। আমি দেখেছি তুমি কেমন নিঃস্বার্থভাবে সবাইকে হেল্প করো, এমনকি যারা পেছনে তোমার চেহারা নিয়ে হাসাহাসি করে তারাও কোনো কাজ করতে করতে আটকে গেলে তোমার কাছে এসে পরামর্শ চায়। আমি জানি বছরে 2বার অফিসের সমস্ত 4th ক্লাস স্টাফদের জামা কাপড় কিনে দাও তুমি, পাছে ওদের খারাপ লাগে সেটা কাউকে জানাও না পর্যন্ত। কিন্তু অফিসের বিশুদার কাছ থেকে একবার সব শুনেছি আমি। ভগবানের মতো মানে ওরা তোমাকে, আবেগবিহ্বল গলায় বলল অমৃতা। তবুও মন খারাপ হয়েই থাকলো দেবাঞ্জনের। অমৃতাকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে চলে গেল সে। পরদিন অফিসে এলো না দেবাঞ্জন। তাকে অনুপস্থিত দেখে চিন্তায় পড়ে গেল অমৃতা। সঙ্গে সঙ্গে ফোন করলো। ফোনটা ধরলেন দেবাঞ্জনের মা। কাঁদতে কাঁদতে তিনি জানালেন যে কাল রাতে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছে দেবাঞ্জন। এখন সে হসপিটালে ভর্তি। কথাটা শুনেই অফিসে ছুটি নিয়ে হসপিটালে ছুটল অমৃতা। গিয়ে শুনল ওয়াশ করার পর এখন বিপদমুক্ত দেবাঞ্জন। ঘুমন্ত দেবাঞ্জনের বেডের সামনে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করল অমৃতা, কিছু একটা সে করবেই দেবাঞ্জনের জন্য। দেবাঞ্জনের মতো একটা ভালো ছেলের সঙ্গে এরকম করার জন্য শাস্তি অবশ্যই প্রাপ্য দিয়ার। 2 দিন পর দিয়ার নাম্বারে ফোন করলো অমৃতা। জানালো যে একটা প্রমোশনাল ইভেন্টের জন্য দিয়ার মতো কিছু ইনফ্লুয়েন্সারকে ইনভাইট করছে মহল হোটেলস অ্যান্ড রিসর্টসের কর্তৃপক্ষ। একদিন সারা দিন সেখানে থাকা খাওয়া ফ্রি। প্রস্তাবটা পেয়ে খুব খুশি হলো দিয়া। অ্যাড্রেস এবং অন্যান্য ডিটেলস কিছুক্ষণ পর তার ফোনে পাঠিয়ে দিল অমৃতা। যথাসময়ে জায়গায় পৌঁছে গেল দিয়া। খুব সুন্দর রিসোর্টটা। সে এসে জিজ্ঞেস করতে একটা রুমে নিয়ে গেল একটা ছেলে। কয়েক ঘন্টা খুব ভালো কাটলো। ভিআইপির মতো ট্রিটমেন্ট চলছে দিয়ার। অনেক কিছু খেতে দেয়া হলো তাকে। রাতে ছোটোখাটো একটা প্রোগ্রাম আছে, সেখানে বাকি গেস্টদের সঙ্গে দেখা হবে। হঠাৎ একটা মেয়ে এসে জানালো এখানেই ফ্রিতে স্পা এবং মেসেজ করাতে পারে দিয়া। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল দিয়া। মেয়েটা তাকে একটা রুমে নিয়ে গেল। মেসেজ করতে করতে হঠাৎ দিয়ার মনে হলো পেটটা কেমন গুড়গুড় করছে। 2-3 সেকেন্ডের মধ্যেই তার মনে হলো এখনই টয়লেট যেতে হবে তাকে। যে মেয়েটা তার ম্যাসাজ করছে তাকে জানালো সে কথাটা। না ম্যাম, এখন কিছুতেই ওঠা যাবে না আপনার, বলে নিজের কাজ করতে লাগলো মেয়েটা। এদিকে দিয়ার অবস্থা খুব খারাপ। পেটের মধ্যে সাংঘাতিক তোলপাড় শুরু হয়ে গেছে। পেটের কোনো রকমে ধড়ফড় করে উঠতে গেল সে, কিন্তু মেয়েটা তাকে চেপে শুইয়ে দিল। প্লিজ আমাকে যেতে দাও, কাতর গলায় বলল দিয়া। কিন্তু মেয়েটা ম্যাসাজ করেই যাচ্ছে। জোর করে উঠে বসল দিয়া। পরনে শুধু একটা টাওয়েল তার। টয়লেটটা কোন দিকে? করুণ গলায় বলল দিয়া। টয়লেট তো বাইরে, আর এরকমভাবে বাইরে যাবেন নাকি আপনি? বলল মেয়েটা। হঠাৎ দিয়া দেখল মেয়েটা মোবাইল নিয়ে তার ফটো তুলতে শুরু করে দিল। অসহায় হয়ে ছোটাছুটি শুরু করে দিল দিয়া। কোনো রকমে নিজের জামা কাপড় নিয়ে দৌড়ে বাইরে চলে গেল সে। আধ ঘন্টা পর একটা সোফায় বসে আছে ক্লান্ত দিয়া। এর মধ্যে 4বার টয়লেট যেতে হয়েছে তাকে। সামনে দাঁড়িয়ে অমৃতা তার ফটোগুলো দেখিয়ে বলল, তোমার চ্যানেলের দর্শকরা তোমার এই ছবিগুলো খুব পছন্দ করবে, কি বলো? প্লিজ এরকম করবেন না,
আপনি কি চান বলুন? আপনি যা করতে বলবেন আমি তাই করব। দয়া করে এই ফটোগুলো ডিলিট করে দিন, দুহাত জড়ো করে অনুরোধ করল দিয়া। কেন? তুমি তো লোকের প্রাইভেট মোমেন্ট দর্শকদের সামনে তুলে ধরতে খুব ভালোবাসো। তোমার প্রাইভেট মোমেন্টগুলো একটু ওদেরকে দেখতে দাও, কড়া গলায় বলল অমৃতা। আরও বেশ কিছুক্ষণ পর নিরুপায় হয়ে তার শর্তে রাজি হলো দিয়া। সে যে দেবাঞ্জনকে ঠকিয়েছে সেটা জানিয়ে সে একটা ভিডিও বানাবে, সেখানে দেবাঞ্জনের কাছে ক্ষমা চাইবে সে। পরদিন দেবাঞ্জনের বাড়িতে তার পাশে বসে দিয়ার ভিডিওটা দেখালো অমৃতা। সে যে কেবলমাত্র ভিউ বাড়ানোর জন্য, একটু হটকে কিছু করার জন্য দেবাঞ্জনকে ঠকিয়েছে সেটা বলে সবার কাছে ক্ষমা চাইল। কারো চেহারা নিয়ে আর কোনো দিন যে মস্করা করবে না সেই প্রতিজ্ঞাও করল। দেখতে দেখতে মুখে হাসি ফুটে উঠল দেবাঞ্জনের। অমৃতার দিকে তাকিয়ে সে বলল, আমার জন্য এত কিছু কেন করতে গেলে অমৃতা? তার কারণ আমি তোমাকে পছন্দ করি দেবাঞ্জন, কোনো রাগঢাক না করেই বলে ফেলল অমৃতা। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না দেবাঞ্জন। অমৃতা তাকে পছন্দ করে? তুমি কেমন দেখতে আমার কাছে সেটা বড় নয়। একজন ভালো মানুষ হিসেবে আমি তোমাকে ভালোবাসি। আশা করি সারা জীবন আমার এই ভালো লাগাটা থাকবে। দেবাঞ্জনের হাত ধরে বলল অমৃতা। আমার কিন্তু একটু টাইম লাগবে, বুঝতেই পারছো। গভীর চোখে তার দিকে তাকিয়ে বলল দেবাঞ্জন। আমি তোমার জন্য ওয়েট করব। অমৃতার গলায় আশ্বাস। এমন সময় হঠাৎ করে সেখানে হাজির হলেন দেবাঞ্জনের মা। আড়াল থেকে সব শুনেছেন তিনি। মুখে তার প্রশান্তির হাসি। দুই হাত দিয়ে অমৃতা আর দেবাঞ্জনকে জড়িয়ে ধরলেন তিনি।